নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প স্রোত, কলমে রিমা বিশ্বাস। বিয়ের ছবিগুলো স্ক্রল করে যেতে যেতে সময় পার হয়ে যায়। স্মৃতিগুলো পদ্মপাতার জলের মতো টলমল করে। চোখ বন্ধ করলে যখন চোখে ভাসে বিয়ের আগের আগের কথা, তখন মনে হয় এই তো সেই দিন। বৈভব আর সুলগ্না, ম্যাট্রিমনি ওয়েবসাইট থেকে সম্বন্ধ ঠিক। তারপর কিছুদিনের কোর্টশিপ। এখনও যেন কান খাড়া করলে স্পষ্ট কানে আসে ওভার ফোন কথাগুলো। বৈভব বলতো, মিস থেকে মিসেস হচ্ছ কিন্তু। সুলগ্না হাসতো, আর তুমি? আমি তো শ্রীমান বৈভব সেনগুপ্ত থেকে হয়ে যাব শ্রীযুক্ত বৈভব সুলগ্না দাস। এ আবার কোন আইনে লেখা হলো? এ হলো ইন্টারনাল ম্যারেজ অ্যাক্ট। কারণ আজ থেকে আজীবনের জন্য আমি আপনার দাস হলাম কি না। এই যেমন আপনার বাথরুমের কল খারাপ হলো, তখন প্লাম্বার হবে কে? এই বান্দা। বাজার দরকার হলে এই বান্দা। আপনার শপিংয়ের প্রয়োজন হলে। আচ্ছা আচ্ছা, দাসত্বের কর্ণধার সে নয় সময় বলবে। আপনার বিশ্বস্ততা, কিন্তু আমার দিকটা ভেবে দেখেছ? কত কি স্যাক্রিফাইস করে আসছি। ভালোবেসে আসছো না বুঝি? ভালোবাসা। বুক বেয়ে একটা দীর্ঘশ্বাস পড়ে সুলগ্নার। কেমন যেন খোলা লাগে শব্দটা। ইদানিং যেন সব অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে। সব কিছু ঝনঝন করে ভেঙে কেমন চুরমার হয়ে যায় মুহূর্তে। এখনও ভাবলে বুকটা ফাঁকা হয়ে যায়। কি করে হলো? পায়ের তলায় কি ছিল? হুট করে পিছন গেলই বা কী করে? মনে পড়ে গা ভর্তি গয়না, লাল সবুজ তাঁতের শাড়ি, বৈভবদের দোতলার ছাদে দুপুরে বৌভাতের খাওয়া দাওয়া। দুই শাড়িতে বসেছে বৈভবের আত্মীয়রা। তাদের পাতে পাতে ঘি ঢালছে চামচে করে সুলগ্না। শাশুড়ি বললেন, শেষ পাতে আবার পায়েসটাও দিও। বিয়ের পর সব নতুন অচেনা পরিবেশ। বৈভব একমাত্র চেনা মুখ। ওর মা বাবা সামনে পরিচিত। বড্ড অস্বস্তি। কানে আসছিল বৈভবের গলা। কিছু হয়তো বলছিল খাওয়া বিষয়ে। তারপর একতলা থেকে ডাকলো কেউ, বৌদি তোমায় ডাকছে, সুলগ্না বৌদি। নতুন বাড়িতে ওর নাম ধরে কে ডাকলো? ছাদ থেকে বেরিয়ে সিঁড়ির মুখে এসে একবার উকি মারল। কিছু বুঝতে না পেরে দুটো ধাপ নামতেই পা পিছলালো শুরু করে। সুলগ্না গড়াচ্ছে, দুহাত দিয়ে খামচে ধরতে চাইছে, কিন্তু ধরার কিছু নেই। তারপর যখন চোখ খুলল, তখন নিজেকে পেল হাসপাতালে। নিউরোসার্জন সুজয় মাঝি বললেন, স্পাইনাল কর্ডে চোট খেয়েছে মা। মন শক্ত করো, লোয়ার পোর্শন প্যারালাইজড হয়ে গেছে। বিশ্বাস হয়নি, একেবারেও বিশ্বাস হয়নি এ কথা। এ কী করে সম্ভব? কেনই বা হবে? সুলগ্না তো কত সুন্দর স্বপ্ন সাজিয়ে রেখেছে নিজের জন্য। ওর সঙ্গে কেন এমন হবে? ওই বা কেন? বৈভবের হাত আঁকড়ে ধরে অঝরে কাঁদল সুলগ্না। বলল, এখান থেকে নিয়ে চলো, আমায় কোনো ভালো ডাক্তার দেখাও প্লিজ, এ আমার হতে পারে না। বৈভব চুপ করে রইল। আর তারপর থেকে ধীরে ধীরে একেবারে চুপ হয়ে গেল সুলগ্নার দাসত্বে বাঁধা শ্রীমান বৈভব সুলগ্না দাস। দরজার কাছটায় আওয়াজ হতে সেদিকে চাইল সুলগ্না। চোখ ছলছল করে উঠল। দরজার ভেতর দিয়ে মাকে ঢুকতে দেখে। বিয়ের প্রায় 1.5 বছর। মা প্রতি মাসে দেখা করতে আসে। সেই কোন্নগর থেকে আসে সুলগ্নার শ্বশুরবাড়ি পার্ক সার্কাসে। কেমন আছিস রে মা? জিজ্ঞেস করেন পথের পরিশ্রমে আর জীবনের ধোঁকাবাজিতে বিধ্বস্ত ললিতা। হাত দেখিয়ে বিছানায় পাশটায় মাকে বসতে বলে সুলগ্না। ললিতা মেয়ের মাথায় হাত বোলান। ব্যাগ থেকে জবা ফুল বের করে মেয়ের মাথায় ঠেকান। ঠিক ভালো হয়ে যাবি, এ আমার বিশ্বাস। আমি কখনো কোনো অন্যায় করিনি। আমার মেয়ের কখনো কোনো ক্ষতি হতে পারে না। হাউ হাউ করে কেঁদে ফেলে সুলগ্না। বুকের জমা দুঃখ বরফ মায়ের স্পর্শের উষ্ণতায় যেন হু হু করে গলতে শুরু করেছে। এ বাড়িতে কি দিনে রাতে তাচ্ছিল্য কম সয়? দরজার পাল্লাটা জোরে শব্দ করে উঠলে দুজনেই চমকে উঠল। ঘরে ঢুকলেন ইন্দ্রাণী, বৈভবের মা। ভারীর দিকে চেহারা, মুখময় রোষ আর বিরক্তি। হসপিটাল থেকে বাড়ি আসা অবধি অন্তত এই লক্ষ্য করছে সুলগ্না। তবে আজ যেন তুফান বেগে ঢুকলেন। ভুরুজোড়া যত সম্ভব সংকুচিত করে বললেন, আপনি এসে ভালোই হলো, নইলে আমাদের আপনাদের ডেকে পাঠাতে হতো। ললিতা ভয়ে অসহায়তায় তাকালেন।
বাড়ির অবস্থা তার ভালো না। সুলগ্নার বাবা মারা গেছে প্রায় 10 বছর হলো। চাকরি যা করতেন তার জমানো টাকার সংসার চলে। বেসরকারি ফার্মের চাকরি, তাও শেষ পর্যন্ত করে যেতে পারেননি। কর্তৃপক্ষ ভালো ছিল বলে পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ায় কিছুটা সুরাহা হলেও তেমন ভালো অবস্থা নয়। কষ্টে সৃষ্টে এর ভিতরেই মেয়েকে গান শিখিয়েছেন, গ্র্যাজুয়েট করেছেন। বাড়িতে নিজের মাকে এনে রেখেছেন, কারণ ভাইয়েরা দেখে না। সুলগ্নার বাপের দিকে তেমন আর কেউ নেই, তাই সবসময় একটা অসহায়তা বড় তাড়া করে ভদ্রমহিলাকে। সেটা ভালোভাবে আঁচ করতে পারেন ইন্দ্রাণী। বললেন, দেখুন দিদি, আমার ছেলের তো আর কোনো দোষ নেই আপনার মেয়ের পঙ্গু হওয়ার ব্যাপারে, কিন্তু ছেলে তো আমার সুস্থ সবল নিখুঁত। বলুন না, আমরা তো চাইবো ছেলের একটা সুন্দর জীবন হোক। ও কেন শুধু পরের বোঝা বইবে? পরের বোঝা? অস্ফুটে বললেন ললিতা। কথাটা না শোনা করে ইন্দ্রাণী বললেন, তাই আমরা ঠিক করেছি বৈভবের বিয়ে দেব। লইয়ার ঠিক করা হয়েছে, আপনি এসেছেন খুব ভালো। বৈভব নাই কিছু টাকা এবং ওর চিকিৎসার জন্য দিয়ে দেবে। এখন ডিভোর্সটা দিয়ে দিলে আমার ছেলের জীবন বর্তে যায়। কিন্তু দিদি, আমার সুলগ্না যে বড় ভালো মেয়ে, ও আপনার বৈভবের স্ত্রী, ও তো কোনো দোষ করেনি। তা আমার বৈভবই বা কোন দোষটা করেছে যে এমন একজনকে টানতে হবে? ওর বন্ধুরা সব বউ নিয়ে ঘোরে, এদিক সেদিক যায়, ও কি করবে তখন? তখন কি ওর মনটা ছটফট করবে না, বা করে না? কথাগুলো যেন কেমন কাঁচা, তেমনই ঝাঁঝ বলার ধরনে। ললিতার বেশিক্ষণ দাঁড়াতে পারছিলেন না। সুলগ্না তা বুঝতে পেরে বলল, ও আমি দেখে নেব, এখন নয় আমার মার বাড়ি ফিরে যাক। কথাটা মনোপুত হলো না ইন্দ্রাণীর, কিন্তু স্বার্থ তারও আছে, তাই বিবাদে না গিয়ে চুপ করে গেলেন। ললিতা ফিরে গেলেন। সুলগ্না জানলার দিকে চেয়ে বসে রইল। সকাল থেকে রাত পর্যন্ত এই জানলার ধারেই তো সময় কাটে। ও বাড়ির 5 বছরের মেয়েটা গলার সাধে, মায়ের পিছু পিছু ছোটে বাপের সঙ্গে সোহাগ করে। ওর মা ব্যালকনিতে বাগান করে, গুনগুন করে গান গেয়ে সেদিন টবে টবে বেগুন চারা লাগাচ্ছিল বউটি। ওর বড় ভিডিও করছিল সেগুলো। বড় সুখের জীবন ওদের। ওদের দেখে নিজের অপূর্ণতাগুলোকে পূর্ণতা দেওয়ার চেষ্টা চালায় সুলগ্না। বাচ্চাটা যখন গান রেওয়াজ করার সময় সুর তালে ভুল করে, তখন মন বিচলিত হয়। মনে হয় গিয়ে শুধরে দিয়ে আসি। বিছানা থেকে নামতে যেয়ে আর তখনই মনে পড়ে যায় অক্ষমতা। অক্ষমতার অভিজ্ঞতার জন্য বিধাতা ওকেই বা কেন বাঁচল, এ প্রশ্ন বারবার আসে মনে। ঘরে ঢুকলো বৈভব। প্রথম দিকে ঘরে ঢুকে জিজ্ঞাসা করতো, ফিজিওথেরাপিস্ট এসেছিল, ঠিকভাবে ব্যায়ামগুলো করেছো? কখনো জিজ্ঞেস করতো, খেয়েছো তো, আয়ামাসি ঠিক কাজ করছে তো? এখন আর এসব কিছুই জিজ্ঞাসা করে না। ও যেন হাঁপিয়ে উঠেছে কোথাও। সুলগ্না বোঝে সম্পর্ক তৈরি হলো কোথায়, তৈরি হওয়ার আগেই তো সব শেষ। বৈভব বাথরুম থেকে বেরোলো, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালো, তারপর গায়ে টি শার্টটি জড়িয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন ডাকলো সুলগ্না। ওর দিকে ফিরতে সুলগ্না হেসে বলল, শুনলাম তোমার নাকি বিয়ে। কপালে ভাঁজ পড়ল বৈভবের, চোয়াল শক্ত হয়েছে। সুলগ্না হালকা করতে চাইল ব্যাপারটা, এতে দোষের কিছু নেই, আমি তো অচল মানুষ। কথা শেষ না হতেই ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল বৈভব। একটু দীর্ঘশ্বাস পড়ল সুলগ্নার বুক বেয়ে। টপ টপ করে চোখের জল পড়ছে। আজকাল দুঃখ, কষ্ট, মান, অভিমান এগুলো যেন ফিকে হয়ে গেছে, কিন্তু তবু উপেক্ষার অবজ্ঞা এখনও অভ্যাস হয়ে ওঠেনি। একসময় সুন্দরী মেয়ে হিসেবে পাড়ায়, স্কুলে, কলেজে সবার মধ্যমণি, সেখানে এমন উপেক্ষায় কি আর অভ্যস্ত? একটা হুইল চেয়ারও যদি সম্বল রয়েছে, নিজের কাজটুকু ইদানিং নিজেই করে নেয়। পায়ে সার নেই, কিন্তু হাতের শক্তি বেড়ে গেছে। অচল শরীরকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও বেড়েছে আজকাল। এসব ভাবে সুলগ্না, আবার খরচের কথাও যে ভাবতে হয়। ও নিজের পেছনে খরচ আছে, এরপর ভবিষ্যৎ ভাবতে গিয়ে নিজেকে স্বার্থপর মনে হয়। কি করে অপরের ঘাড়ে জীবন পার করবে? ভালোবাসা একটা জৈবিক লেনদেন মাত্র, এর বেশি কী বা হবে? রাতে ফিরল বৈভব, মনে হচ্ছিল গলা ভিজিয়ে এসেছে, চোখ দুটো ঢুলু ঢুলু। সুলগ্নার গা ঘেঁষে শুয়ে পড়ল। কিছুক্ষণ অচৈতন্যর মতো পড়ে থেকে বলল, আমি বা কি করি বলতে পারো? এ ঘরে ঢুকলে নাকে আটকা বোটকা গন্ধ আসে, মনে হয় চারদিকে রোগ আর রোগ। আমি এভাবে বাঁচতে পারছি না সুলগ্না। আমাদের স্বপ্নগুলো এভাবে গুড়িয়ে গেল কেন বলতে পারো? আমি কি দোষ করেছিলাম কে জানে? বলতে বলতে ঘুমিয়ে পড়ে বৈভব।
কিন্তু সুলগ্নার কাছেও কি এর উত্তর আছে? তবুও পরম স্নেহে হাত বোলায় ঘুমন্ত বৈভবের মাথায়। আসতে বলে, নিশ্চিন্তে ঘুমাও, আমি সই দিয়ে দেব। সই করে দিতে ইন্দ্রাণী বেশ খুশি হলেন। বললেন, তার আর কিছু নেই, তুই নয় ধীরে সুস্থে বাড়ি ছাড়িস। আসলে অনুমিতা মানে বৈভবে যার সঙ্গে বিয়ে ঠিক হলো তারা তো দিল্লির লোক, প্রবাসী বাঙালি আর কি, ওদের খুব তাড়া। কলকাতায় এসেছিল, এখন বলছিল এঙ্গেজমেন্ট সেরে দিল্লি ফিরলে ওদের ভালো হতো। তা ডিভোর্স হতে তো এখনও ঢের বাকি, সই সাবুত হলো মাত্র। তাই ভাবছি না এঙ্গেজমেন্টটা হয়ে যাক, তা তুই থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না। বড় দয়া করলেন ইন্দ্রাণী তার পুত্রবধূর প্রতি। সুলগ্নার যদিও আজকাল কোনো কথাতেই কিছু আর এসে যায় না, ওর যা খারাপ হওয়ার হয়ে গেছে, এর চেয়ে খারাপ হওয়ার ওর আর কী বা আছে। বেশ কিছুদিন হলো বৈভব এড়িয়ে এড়িয়ে চলে, বোঝে সুলগ্না। এক এক সময় হাসি আসে নিজের নামটায়, সত্যি কোন লগ্নে জন্ম হয়েছিল ওর। আবার এক এক সময় এও জিজ্ঞেস করে নিজেকে, সত্যি কি ভালোবাসে ও বৈভবকে? বিয়ের আগে যে টান আকর্ষণ রহস্যর প্রতি ছিল তা কি আর আছে? না, নেই। এখন বৈভবকে দেখলে নিজের অক্ষমতার কথাই বেশি করে মনে হয়, বোঝা মনে হয় জীবনকে। মনে হয় ও বুঝি কারো জীবন নষ্ট করে দিচ্ছে। হাঁপ ধরে, ফিরে যেতে চায়, মন চায় মায়ের কাছে। ভয় হয়, কি সম্বল হবে ওর ভবিষ্যতে। বিছানার চাদর আঁকড়ে ধরে সুলগ্না, মনে মনে প্রার্থনা করে ওর যেন আগামী সকালেই মৃত্যু হয়। যদিও মৃত্যু সহজ নয়, তাই জীবনের তিক্ততাকে গিলতে হয় বাধ্যতায়। এঙ্গেজমেন্ট ঘটা করে বাড়িতে করারই সিদ্ধান্ত নেয় বাড়ির লোক, যদিও তারা মুখে বলেছেন ছিমছামভাবে করবেন। প্রথম বিয়ের খরচ আর সুলগ্নার চিকিৎসার খরচের পর আর খরচ করার সাধ্য নেই পরিবারের। ওদের ডাইনিং হলটা বেশ বড়, ওখানে হবে রিং সেরিমনি আর ছাদে খাওয়া দাওয়া। সকাল থেকেই বাড়িতে হই হই রই রই, আত্মীয় স্বজন আসছে, সবাই দেখা করে যাচ্ছে এ ঘরের জড়বস্তুটার সঙ্গে। বৈভবের সেজো মামি বলে গেলেন, তোর কি কপাল রে মা, কোন মেয়ে আর চায় নিজের বরকে অন্যের বর হতে দেখতে? ফিসফিস করে আবার এও বললেন, এরাই বা কেমন রে, অন্য কোথাও করতে পারল না, মেয়ে এখানকার নয় তো কি, তার কি আত্মীয় বন্ধু কেউ নেই? কেমন যেন সব। সুলগ্না কথা বলতে পারে না, বুকের ভিতরটা যেন কেঁপে ওঠে। নিজেকে বোঝায় কিসের বর, কি সম্পর্ক আছে ওর সঙ্গে। সুলগ্না নিজের জন্য নিজের আছে, ওর যে কাউকে দরকার নেই। আবার সেজো মামের কথা ভাবে, ওরা অন্য কোথাও অনুষ্ঠান করলো না কেন, শুধু সুলগ্নাকে দেখানোর জন্য? ও যদি এ বাড়িতে থেকে যেতে না চায় সেই জন্য? বড় মাথা যন্ত্রণা করছিল এরই মধ্যে। কানে এলো উলুধ্বনি, শাক বাজছে ওদিকে খুব হুল্লোড়। এ ঘরে বিছানায় পা ছড়িয়ে বসে উল্টো দিকে বাড়িতে উকিঝুঁকি দিতে চায় সুলগ্না, কিন্তু আজ ওদের বাড়িতে আলো জ্বলেনি। তবে হয়তো নেই আজ বাড়ি। বুক বেয়ে দীর্ঘশ্বাস পড়ে। মা জানে না আজ বৈভবের এঙ্গেজমেন্ট, জানলে দুঃখ পাবে খুব। মার যদি কিছু হয়ে যায় তবে কি হবে সুলগ্না? পর্দা সরিয়ে ঘরে ঢুকলো বৈভবের জেঠিমা, বলল, তুই বউ দেখবি? চল তোকে বাইরে নিয়ে যাই। শুধু শুধু এখানে একলা থেকে কি করবি? হুইল চেয়ারটা টেনে ওকে তাতে বসালেন জেঠিমা। আয়নার সামনে এনে এলো চুল ওলট পাল্টে আছড়ে একটা হালকা বেনি করে দিলেন। বললেন, তোর জন্য খারাপ লাগে, কিন্তু বৈভবী যে। আর কোনো কথা বলতে পারলেন না উনি। মনে হলো ওনার গলা ধরে এলো। তার সুলগ্নার প্রতি করুণা না জায়ের প্রতি রেষারেষিতে বোঝা গেল না। আজকাল কাউকে পিওর মনে হয় না, মনে হয় সবাই মিথ্যে অভিনয় করে চলছে। বাইরের হলে সুলগ্নার হুইল চেয়ার এলে সব যেন মুহূর্তে থেমে গেল। সুলগ্নার চোখ গিয়ে থামল অনুমিতার ওপর। বড় সুন্দর, লম্বা রোগা, চুলের গোছ আছে, নাক মুখ চোখা চোখা। বৈভবের দিকে চেয়ে আঙ্গুলের ভঙ্গিতে চমৎকার বোঝালো হাসি মুখে। বৈভব মুখ ফিরিয়ে নিল। চোখ জ্বালা করে উঠল সুলগ্নার। নিজেকে বোঝালো এতে দোষের কিছু নেই। রাতে ঘুম আসছিল না, মোবাইল থেকে কয়েকটা মিউজিক একাডেমিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, সেদিক থেকে ফোন আসেনি কোনো। বৈভবের আজকের পার্টিতে এসেছিল উল্টো দিকের বাড়ির পুরো পরিবার, ওই জন্য ওদের বাড়ির আলো বন্ধ ছিল। বউটি বড় ভালো, সুলগ্নাকে বলছে, চিন্তা কি ভাই, আজকের দিনে প্রতিবন্ধীরা ইংলিশ চ্যানেল পার করছে, তুমি নিজেকে অসহায় ভাবছ কেন? আমার আজকের এই অনুষ্ঠানে আসার কারণ তুমি। আমার দিদির একটা ইনস্টিটিউট আছে যেখানে অনেক মেয়ে কাজকর্ম করে, নিজের সংস্থান করছে, ফোন নাম্বার রেখে নিয়েছে সুলগ্না। পাশে এসে শুলো বৈভব,
আজও গা দিয়ে বিশ্রী গন্ধ ছাড়ছে। আজকে মদ খেয়েছে, হয়তো আনন্দে। কিছুক্ষণ পর একটা ফোপানোর শব্দ পেল সুলগ্না। পাশে বৈভবের পিঠে হাত রেখে বলল, কি হয়েছে? আর পারছি না সুলগ্না, আমার মাথার প্রতি শিরা ছিঁড়ে যাচ্ছে। কিন্তু কেন? আমি কি টিপে দেব? তোমার কি সত্যিই কিছু যায় আসে না? আমি তো এই অন্যায় আর নিতে পারছি না। অন্যায়? গলাটা কেঁপে উঠল সুলগ্নার। বিশ্বাস করো, একদিন বুঝিনি। মা বাবা এরা আমার বন্ধুগুলো পুরো মাথাটা বিগড়ে রেখে দিয়েছিল আমায়। বিয়ে কর, আরেকটা বিয়ে, বিয়ে। শালা আমিও একটা শুয়োরে বাচ্চা যে সবার কথায় নেচে উঠলাম। কিন্তু তোমার মুখের দিকে যে তাকাতে পারি না তারপর থেকে। কেন আমায় গালাগাল দাও না বলো তো সুলগ্না? কেন সাপসাপান্ত করো না? যে একটা মেয়ের হাত ধরে তাকে ছেড়ে দেয় তার জীবনের ঘটা আচমকা দুর্ঘটনায়, তাকে কি আর মানুষ বলা চলে? সুলগ্নার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সুলগ্না বিব্রত হয়। আমি অনুমিতাকে বলে দিয়েছি বিয়ে করছি না, বস আমায় মাফ করো। আমার বউয়ের সঙ্গে আমার ভাগ্য জুড়ে গেছে। যদি ওর কর্মের ফের হয় তবে তা আমার বিগত কর্ম। আমি এখন থেকে আর পালাতে পারবো না। তুমি চুপ করে কেন? কিছু বলো। একটা দীর্ঘশ্বাস ফেলে সুলগ্না, বলে, আমি মনে হয় একা নিজেকে ম্যানেজ করতে পারবো। এই দেখো, এই এত রাতে তুমি যখন কথা বলছিলে তখন হঠাৎ দেখি রাত 8টায় একটা মেল এসে পড়ে আছে সরস্বতী বিদ্যা মন্দির। খুব নাম করা ইনস্টিটিউট গো। তারা আমার গানের ডিগ্রি দেখে কাল ইন্টারভিউতে ডেকেছে অ্যাজ এ মিউজিক টিচার। তুমি তো আমার জন্য অনেক করেছো বৈভব। কাল না হয় পারলে আমাকে একটুখানি ইনস্টিটিউটে পৌঁছে দিতে পারবে গো? না, পারি না। কোথাও যাবে না তুমি, এখানেই থাকবে, এখানে। নিজের বুকের কাছটায় দেখায় বৈভব। ওর বুকে হাত দেয় সুলগ্না। তুমি এক্সাইটেড হয়ে রয়েছ, কিন্তু এত আবেগে বইলে জীবন সহজ হয় না যে। জীবন বড় তেতো বৈভব। তাই আর কঠিন পরীক্ষায় যেও না। তুমি আমায় আজ যা বললে তাতে আমার বুকের সব কষ্ট দূর হয়ে গেল। আর কিছু চাই না গো। বৈভব এবার ঝপ করে জড়িয়ে ধরেছে সুলগ্নাকে। তারপর অনেকক্ষণ কাঁদল সে এক নাগাড়ে। বলল, নয় সরস্বতী বিদ্যা মন্দিরের সামনে কোনো বাড়ি ভাড়া করে থাকবো, কিন্তু তোকে ছাড়া বাঁচব না রে, জাস্ট পারবো না। সুলগ্না আর কত সামলায় নিজেকে। এতদিনের জমা কষ্ট এক খোঁচায় গলগলিয়ে বেরিয়ে এলো। হাউ হাউ করে কাঁদছে সুলগ্না। এত কষ্ট বুঝি জমা ছিল এই বুকে? বাড়ির লোক অবশ্য বেশ ঝামেলা করলেন যখন সবাইকে ডেকে বৈভব ডিভোর্স পেপার ছিল। ইন্দ্রাণী এও বললেন, ওই শাশুড়ি নিশ্চয়ই টোনা টোটকা করেছে আমার জোয়ান ছেলেটার ওপর। বাড়ির কেউ কেউ বলল, ও তো ম্যাচিওর একটা ছেলে, ওকে ওটা বুঝে নিতে দাও। সেও বুঝেই নিল এরকম জেদ করে। বাড়ি ছেড়ে নতুন ভাড়া ফ্ল্যাটে উঠল সরস্বতী বিদ্যা মন্দিরে কিছু দূরত্বে। চাকরি হয়ে গেছে সুলগ্নার। বৈভব অফিস যাওয়ার আগে ওকে ড্রপ করে দেন। এখানে 2 মাসে ভালো নাম করেছে সুলগ্না। ইনস্টিটিউটের হেড হলেন নামী মিউজিক ডিরেক্টর। বলেছেন সিনেমায় প্লেব্যাক গাইতে হবে নেক্সট মান্থে। তাই আজকাল রেওয়াজ চলছে খুব। বৈভব বলে, সেলিব্রিটির বর হওয়ার অভিজ্ঞতাটা কেমন হয় এবার দেখতে হবে তো। সুলগ্না ওর দিকে চেয়ে অবাক হয়ে বলে, সত্যি কি আমায় বোঝা মনে হয় না? বোঝা তো আমাদের ভাবনার সুলগ্না। ভাবনার সুতো আলগা করলে জট আলগা হয়ে যায়, তখন আর বোঝা থাকে কই? বোঝার নিজেকে মনে হয় না সুলগ্না। সামনের মাসে অডিশন, সঙ্গে আরও একটা খবর এসেছে। খুব তাড়াতাড়ি মা হবে সে। সুখ স্রোত বুঝি এভাবেই বয়, হুট করে, বিনা নোটিসে। না, সুলগ্নার আজকাল আর তার জীবনকে অতটাও তেতো মনে হয় না। গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।